ওয়ালটন স্মার্ট ফ্রিজ টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, আমরা কথা বলবো সরকারের জরুরি ভিত্তিতে চাল আমদানির উদ্যোগ নিয়ে। আপনারা জানেন যে গত অর্থ বছর থেকে সরকার চাল আমদানি করছে। তার আগে সরকারের আমদানি খুব বিশেষ প্রয়োজন হতো না। গত বছর 8 লাখ মেট্রিক টনের বেশি চাল সরকার আমদানি করেছে। চলতি 2025-26 অর্থ বছরও সরকার 9 লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে 4 লাখ টন চাল সরকার জরুরি ভিত্তিতে আমদানি করতে চায়। এজন্য খাদ্য মন্ত্রণালয় থেকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির কাছে একটি প্রস্তাব করা হয়েছিল যে চাল আমদানিতে যে আন্তর্জাতিক দরপত্র, সেটির দরপত্র জমা দেওয়ার সময় যাতে ঠিকাদারদেরকে কমিয়ে আনা হয়। এটি 42 দিনের পরিবর্তে 15 দিন করা হয়েছে। কেন দ্রুত বা এই জরুরি ভিত্তিতে সরকার চাল আমদানি করছে? চালের সরকারের মজুদ কেমন বা সরবরাহ পরিস্থিতি কি, চালের বাজার পরিস্থিতি কেমন, এই সব কিছু নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত শুনব। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনার যে স্টোরি, আপনি বলছেন যে চালের জন্য সরকার জরুরি ভিত্তিতে আমদানি করবে এবং সেই ক্ষেত্রে সরকারের আইনে যে ধরনের সময় রয়েছে সেটি কমিয়ে নির্ধারণ করার জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে। আসলে বাংলাদেশের এখন জরুরি ভিত্তিতে চাল আমদানির প্রয়োজন হলো কেন? ধন্যবাদ আপনাকে। এই নিউজটি করার সাথে আপনিও সম্পৃক্ত আছেন। আমরা দুজনের একটি জয়েন্ট নিউজ, তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে দেখেন, আমাদের চাল এবং গম বা আটা যে মূলত হচ্ছে খাদ্যপণ্য। এই খাদ্যপণ্য হচ্ছে যে সরকারের একটা নিরাপদ পরিমাণ মজুত রাখতে হয়। যে এই যে ধরুন যে সারা দেশের প্রায় 17-18 কোটি মানুষ, যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, আমাদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। এই প্রেক্ষাপটে একটা নিরাপদ মজুত যে একটা দুর্যোগকালীন সময় মোকাবেলা করার জন্য একটা রাখতে হয়। তো সেখানে সরকার প্রায় হচ্ছে 13.5 লাখ টনের মতো চাল, দান এবং গম মিলিয়ে সেখানে মজুত রেখেছে। এখন যেটা হচ্ছে যে এই আরেকদিকে হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে হচ্ছে ওএমএসটা হচ্ছে বাড়িয়েছে এবং টিসিবি, আপনি জানেন যে আগে শুধু টিসিবির যে 1 কোটি কার্ডধারী ছিলেন তারাই শুধু টিসিবির পণ্য পেতেন, বাকিরা খোলা বাজারে টিসিবি পণ্য বিক্রি করতো না। তো এখন আবার এই সরকার কিন্তু সেটা চালু করেছে। ফলে আবার হচ্ছে বাজারে হলো চালের দাম ঊর্ধ্বমুখী। বাজারে চালের দাম বাড়ছে। মানুষের আসলে যেহেতু গত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজনৈতিক অনিশ্চয়তাটা অনেক বেড়ে গেছে, ইনভেস্টমেন্ট নাই, কর্মসংস্থান নাই। সরকারের যে এডিপি, সরকারের যেসব রাস্তাঘাট নির্মাণ মেরামতের কাজ করে, ব্রিজ কালভার্ট সারা দেশে, সেগুলোও কিন্তু অনেক কমে গেছে। ফলে মানুষের হচ্ছে আয় রোজগার কমে গেছে। ফলে ওএমএসের ডিমান্ড মানুষের মধ্যে বাড়ছে। তো এইগুলি করতে যেয়ে সরকার এই নিরাপদ মজুদ রাখতে যেয়ে ওএমএসের চাল সরবরাহ করতে পারছে না। সরকারের যেটা হচ্ছে রেগুলার যেটা করে অন্যান্য বছর যে পরিমাণ করতো সেটা এবার করতে পারছে না বা কমে যাচ্ছে। কিন্তু মানুষের ডিমান্ড বাড়ছে, বাজারেও দাম বাড়ছে। এই প্রেক্ষাপটে হলো সরকার যেটা চিন্তা করছে কয়েকটা বিষয়, যে তার মজুদটা ধরে রাখতে হবে। মজুদ ধরে রাখতে হলে যদি সে ইম্পোর্ট না করে, বাজার থেকে তো সে ধান চাল কিনতে পারছে না, কারণ আগামী ডিসেম্বরের আগে বাজারে বা নভেম্বরের আগে নতুন ধান আসতেছে না। তো তাহলে সরকার তো বাজার থেকে চাল কিনতে পারবে না, বা এমনি খোলা বাজার থেকে যদি কিনে এটা তো দেশে আরও ক্রাইসিস তৈরি করবে। তো দেশের দাম আরও বেড়ে যাবে। এই কারণেই সরকারের একমাত্র উপায় আছে যে এখন বিদেশ থেকে আমদানি করা। এখন যেটা আমাদের পাবলিক প্রকিউরমেন্ট রুলস আছে, সেখানে যে টেন্ডার দিলে যে কোনো সরকার একটা পণ্য কিনবে, কেনার জন্য যখন টেন্ডার দেয়, যে সাপ্লায়ারকে সরবরাহ করতে আগ্রহী তাকে হচ্ছে 42 দিন সময় দিতে হয় টেন্ডার ড্রপ করার জন্য। তো যদি এখানে 42 দিন সময় দেয়, এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড যাচাই বাছাই করে ওয়ার্ক অর্ডার দেবে এবং হচ্ছে তারপরে আসবে, এতে আসলে অনেক লম্বা সময়। ততদিন হচ্ছে সরকার যদি চাল সরবরাহ স্বাভাবিক করতে না পারে বাজারে, তাহলে দাম বাড়বে, মানুষের ভোগান্তিও বাড়বে এবং মানুষের মধ্যে একটা হলো সরকারের প্রতি এক ধরনের অসন্তোষ তৈরি হবে, বা এখনও যদি অসন্তোষ থাকে সেটা আর একটু বাড়ার আশঙ্কা আছে। এই প্রেক্ষাপটে সরকার জরুরি ভিত্তিতে আপনার চাল ইম্পোর্ট করার একটা উদ্যোগ নিচ্ছে।
আমরা কৃষি বিভাগ বা কখনো কখনো খাদ্য মন্ত্রণালয়ও বলে থাকে যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বা আমাদের পর্যাপ্ত চাল উৎপাদন হয়, আমাদের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ চাল উৎপাদন হয়। আমরা কিন্তু এই বছর আমাদের প্রাকৃতিক সেরকম কোনো দুর্যোগ দেখিনি। গত বছর যদিও কিছু দুর্যোগ আমাদের দেশে হয়েছিল। দেশের উৎপাদন এবং আমাদের চাহিদা এর মানে কি আসলে খুব বড় কোনো গ্যাপ আছে যে সরকারকে এই যে গত বছর 8 লাখ টনের বেশি আমদানি হয়েছে, এই বছরও 9 লাখ টন আমদানি করতে হবে? দেখেন যে বাংলাদেশ আসলে কখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না। এটা হচ্ছে রিয়েল সেন্সে যে খাদ্য বলতে হচ্ছে যে মানুষ যা খায় তার সবই হচ্ছে খাদ্য। এবং আমাদের আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যখন এলডিসি গ্র্যাজুয়েশন নিচ্ছি তখন আমাদের সরকার থেকে WTO-তে একটা আবেদন করা হয়েছে যে বাংলাদেশ ফুড নেট ইম্পোর্টিং কান্ট্রি, অর্থাৎ হলো যে মানুষের ভোগ্যপণ্য আমরা যে পরিমাণে এক্সপোর্ট করি তার চেয়ে ইম্পোর্ট করি বেশি, তাহলে হচ্ছে আমরা নেট ফুড ইম্পোর্টিং কান্ট্রি হই। এবং যদি আমরা এটা প্রুভ করতে পারি তাহলে হচ্ছে গ্র্যাজুয়েশনের পরেও আমরা হচ্ছে ফুড আইটেম বা এগ্রিকালচার এক্সপোর্টের ক্ষেত্রে আমরা সাবসিডি দিতে পারবো। সেখানে একটা দ্বিতীয় বিষয় হলো যে আমরা যদি শুধু চালকে হচ্ছে আমাদের স্বয়ংসম্পূর্ণতার মাপকাঠি হিসেবে ধরি, তো সেক্ষেত্রে বাংলাদেশ বিভিন্ন সময় হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। আমরা দেখছি যে অতীতে বাংলাদেশ কিন্তু চাল রপ্তানি করেছে। আওয়ামী লীগের সময় আপনার মনে আছে যে নেপালে 50,000 টন বাংলাদেশ চাল রপ্তানি করেছে। তো সে বছরও বাম্পার ফলন হয়েছিল। এখন গত বছর যে ফলন এবং হচ্ছে আপনি যেটা বলছেন যে জনসংখ্যার আর হচ্ছে চাহিদার সাথে হচ্ছে উৎপাদনের ডাটার যেটা মেলে না, এটা হচ্ছে প্রায়শই মেলে না। আমাদের BBS-এর হিসাবের সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তরের হিসাব মেলে না। যে দুই জায়গা থেকেই কিন্তু ধান উৎপাদনের একটা হিসাব দিচ্ছে, কিন্তু দুইটার হিসাবে মেলে না। শুধু মেলে না তাই নয়, ব্যাপক ফারাক থাকে। আরেকটা জিনিস যেটা আপনি একটু খেয়াল করবেন, যেটা অর্থনীতিবিদরা বলে থাকেন যে আপনার হয়তো আমার চাহিদা এবং হচ্ছে উৎপাদন ঠিক আছে, তো তারপরেও হচ্ছে যে চালের ঘাটতি দেখা দেওয়া মানে হচ্ছে যে মানুষ কষ্টে আছে। আপনার মানুষের যখন আর্থিক সক্ষমতা কমে যায় তখন সে হচ্ছে অল্টারনেটিভ ফুড সে খেতে পারে না, তাকে হচ্ছে বাতি খেতে হয়। যেমন আমার সংসারে আমি যখন হচ্ছে আমার অভাবের মধ্যে পড়ে যাব তখন কিন্তু আমি 3 বেলায় আমাকে ভাত খেতে হবে, কারণ চালটাই হচ্ছে খাবার পণ্যের মধ্যে চালটাই হচ্ছে সবচেয়ে সস্তা। আপনি যদি 60 টাকা কেজি চাল কেনেন, 1 কেজি চাল দিয়ে 60 টাকার চাল দিয়ে আপনি কমপক্ষে 5 জন মানুষ খেতে পারেন বা 6 জন মানুষ খেতে পারেন। আপনি এই 60 টাকা দিয়ে একটা পাউরুটি কিনে কিন্তু 6 জন মানুষ খেতে পারবেন না। বা অন্য যে কোনো খাবার, একটা ফাস্ট ফুড আইটেম বা হচ্ছে একটা ফল কিনে খাবেন, পেঁপে, পেয়ারা বা দেশি ফল, যেটাই কিনতে যান সেটা আপনি পারবেন না। ফলে মানুষের যখন কর্মসংস্থান থাকে না, পকেটে টাকা থাকে না, ইনকাম থাকে না, তখন হচ্ছে অন্য ফুডের ডিমান্ড কমে যায় এবং হচ্ছে চালের উপরে চাপ সৃষ্টি হয়। সেটা হয়তো এবার কিছুটা হয়েছে, যেহেতু হচ্ছে আমাদের কর্মসংস্থান হচ্ছে না। এই যে আমরা দেখছি যে গত বছরের তুলনায় এবছরে আমাদের হচ্ছে TCB তাদের তথ্যেই আমরা দেখছি যে প্রতি কেজি চালের দাম সব ধরেন মানেরই, মোটা জাতের বা মাঝারি বা সরু সব জাতেরই চালের দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। কেউ কেউ বলছে যে TCBর এই তথ্য হচ্ছে বাজারে বাস্তবতা আরও একটু বেশি, দাম বৃদ্ধির পরিমাণটা কেজিতে হয়তো সেটা 12-15 টাকাও কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে। এরকম আপনি যে প্রেক্ষিত বললেন, চালের ডিমান্ড বেড়ে যাওয়ার কারণেই কি দাম বাড়লো, নাকি আমাদের বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রেও মানে কোনো দুর্বলতা? এখানে দুটাই আছে। আমি আপনাকে যদি একটু সময় নিয়ে বলি যে আওয়ামী লীগ সরকারের সময় যখন ইনফ্লেশনটা অনেক বেড়ে গেল, আপনার মনে আছে, তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব এরা বারবার বলছেন যে এই যে ইনফ্লেশন, এটা আসলে হচ্ছে অর্থনীতির সাথে এর সম্পর্ক নয়, এটা বাজার ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। তার মানে তারা বলতে চাচ্ছেন যে এই যে আমাদের মুদ্রানীতি বা হচ্ছে আর্থিক নীতি, এটা দিয়ে এই ইনফ্লেশনটা কন্ট্রোল করা যাবে না। বাজারে যে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, সেগুলি হচ্ছে দমন না করতে পারলে এটা কমবে না। এবং আপনার গত সপ্তাহে আমি আমার অর্থ উপদেষ্টার সাথে কথা হয়েছে, তিনি কিন্তু এটার সাথে একমত পোষণ করেছেন এবং তিনি বলছেন যে এই সরকার হচ্ছে চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারে নাই, চাঁদাবাজের সিন্ডিকেট ভাঙতে পারে না। এবং উনি এটাও বলছেন যে তার মনে হয় যে 5 আগস্টের পরে চাঁদাবাজি বেড়েছে। এবং উনি এখন বিশ্বাস করেন যে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দল না চাইলে আসলে
সরকারের পক্ষে হচ্ছে এই সরকারের পক্ষে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব না। সরকার এটা মেনে নিয়েছে যে তারা চাঁদাবাজিটা কন্ট্রোল করতে পারবেন না। দেখেন যে আপনি যে এলাকায় থাকেন বা আমি যে এলাকায় থাকি বা প্রত্যেকে যে এলাকায় থাকেন, আপনার হচ্ছে ফুটপাতে যারা বসে, আগের চেয়ে দোকান অনেক বেড়েছে ফুটপাতে, আপনি দেখবেন, খেয়াল করবেন। এবং আপনি যখন তাদের সাথে কথা বলবেন যে তাদের হচ্ছে প্রতিদিন আগে কত টাকা দিতে হতো, হ্যাঁ, এলাকার মাস্তান বা হচ্ছে লাইনম্যানকে, পুলিশকে এখন কত টাকা দিতে হয়, প্রত্যেকেই কিন্তু বলবে যে আগের চেয়ে বেশি টাকা দিতে হয়। এবং আমি যে এলাকায় থাকি, যারা হলো মাছ কেটে দেয়, আপনি বাজার থেকে মাছ কিনলেন, সে আপনার মাছটা কেটে দেবে। দরিদ্র মহিলারা বটি নিয়ে বসে থাকে, তো তারা হচ্ছে রাস্তার পাশে ফুটপাতে বসে মাছ কাটে। তাদেরকেও হচ্ছে আগে আমার মনে আছে যে আমি তাদের সাথে প্রায়শই কথা বলি, তারা হচ্ছে গত বছর যেখানে 100 টাকা দিত দৈনিক, সে মাছ যে পরিমাণে কাটুক বা না কাটুক তাকে 100 টাকা দিতে হতো, এখন কিন্তু তার 100 টাকার বেশি দেওয়া লাগতেছে। ফলে এই যে চাঁদাবাজি, এটা ব্যাপকভাবে বাড়ছে। এখন হচ্ছে আপনার বিভিন্ন রাজনৈতিক দল চাঁদাবাজি করছে। আগে হচ্ছে শুধু আওয়ামী লীগের লোকজন হয়তো চাঁদাবাজি করতো, একটা দল, এবং হলো একটা এলাকায় একই লোক হয়তো সে 15 বছর ধরে চাঁদাবাজি করছে। ফলে তার হচ্ছে কিন্তু অনেক টাকা পয়সা হয়ে গেছে, তার হলো সিলেক্টেড কিছু লোক দিয়ে সে করে, ফলে ওখানে হচ্ছে চাঁদার রেটটা অত বেশি বাড়তো না। কিন্তু এখন হচ্ছে আপনার পাল্টা দখল, কাউন্টার দখল, এবং নিজ দলের মধ্যে দেখা গেল যে আমি একই এলাকার, আপনি একটা সংগঠনের নেতা, আমি একটা সংগঠনের নেতা, একটা বড় দলের, আপনি একটা সংগঠন, আমি একটা সংগঠন, আমি হয়তো এক এলাকা নিলাম, আপনি আরেক এলাকা নিলেন, আপনার প্রভাব আরও বেশি, আপনি আমার এলাকাও নিলেন, এরকম হচ্ছে যে একটা চলছে। আবার কিছু দল আছে যে তারা আসলে ঠিক চাঁদা নামে নেয় না, তারা অন্য নামে নেয়, তো সেগুলিও চলছে। রাস্তাঘাটে, বাজারে আপনার খেয়াল আছে যে আওয়ামী লীগ সরকারের সময় চাঁদাবাজি ছিল, অস্বীকার করার উপায় নেই, কিন্তু তখন হচ্ছে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা হচ্ছে আমাদের মন্ত্রণালয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু বাজার সমিতিকে বেশ চাপে রাখতো। হ্যাঁ, বাজার সমিতিকে চাপে রেখে যে বাজারে যাতে পণ্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে, এরকম একটা চাপে রাখতো। সেই জিনিসটা কিন্তু এখন নাই। এই সরকার আসার পরে তারা কিছুটা উদ্যোগ নিয়েছিল। আপনার মনে আছে যে ডিম পাওয়া যাচ্ছিল না সারা দেশে, অর্থ উপদেষ্টা কারণ বাজারে যায় হচ্ছে ডিম খুঁজে পান নাই, তো এবং তারপরে থেকে কিন্তু তারা হচ্ছে এই অভিযান থেকে সরে আসছে। তারা মনে করে যে এরা বাজারে গেলে বাজারে আরও পণ্য উধাও হয়ে যায়, তাতে মানুষের ভোগান্তি আরও বাড়ে। এবং অর্থ উপদেষ্টা কিন্তু তখন বলেছেন যে ডিম তো আমি মেশিন দিয়ে বানাইতে পারবো না। তো মানে একটা উপদেষ্টা কতটা হচ্ছে অসহায় হলে এরকম অবস্থা, এরকম কথা বলতে পারে, সেটা এখন চলছে আর কি। এই গভর্নমেন্টের আসলে বাজারের উপরে কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ নাই। আবার আরেকটু বলি যে আমাদের দেশের যে চালের বাজার, এটা কিন্তু এখন আর হচ্ছে ওই গ্রামের মিলগুলার উপরে হচ্ছে নির্ভরশীল নেই, এগুলি হচ্ছে বড় বড় কর্পোরেটদের হাতে চলে গেছে। এবং এই কর্পোরেটের লোকদের হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা পরিষদে আছেন, তাদের সাথে এদের বিরাট সখ্যতা আছে, অনেকে তাদের আত্মীয় আছে, অনেকে তাদের ফ্যামিলির মেম্বার, এবং হচ্ছে যে এরা আসলে একই লোক, কিন্তু এনজিও এবং হচ্ছে কর্পোরেটের মধ্যে একটা ভালো সম্পর্ক দীর্ঘদিন ধরে বাংলাদেশে আছে। এটাও একটা হয়তো কারণ হতে পারে যে আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের সময় কিন্তু হচ্ছে বড় বড় আমাদের গ্রুপগুলি যারা হচ্ছে চাল স্টক করে রাখছিল, তাদের হলো সরকার গুদাম সিলগালা করছিল, তাদের এক্সপোর্ট ব্যান করে দিয়েছিল। হ্যাঁ, এবং এই সরকারের সময় সেই ধরনের উদ্যোগগুলো নেই, কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ নেই। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে সরকার কেন জরুরি ভিত্তিতে চাল আমদানি করছে। আবুল কাশেম গুছিয়ে বললেন যে নিরাপদ খাদ্যের মজুদ রাখা এবং আমাদের মানুষের কর্মসংস্থান কমে গেছে, তারা এখন ভাতের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে, এবং সেই প্রেক্ষিতে যদি ডিমান্ড বেড়ে যায়, সেই বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন কোনো ব্যবসায়ী, আবার চাঁদাবাজিও বেড়েছে। আমরা চাই এই সরকারই বাজার ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগগুলো নিবে, পাশাপাশি আগামীতে যারা দায়িত্বে আসবে তাদেরও সেই পদক্ষেপ থাকবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।